তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আরে সুলো বৌমা, এসো এসো এসো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো, বেঁচে থাকো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো বাবা। তা আসবার আগে তোমরা তো একটা চিঠিও দাওনি। আমি তো ভাবলাম যে এবার আসবেই না। কেন আব্বা, আপনি কি খুশি হননি? সে কি আর বলে দিতে হয় বাবা? আমার তো বয়স হচ্ছে, সাধ হয় যে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে নিয়ে একসঙ্গে থাকি। জানি কাজের চাপে সেটা সম্ভব নয়, তাই এই সমস্ত পালা পার্বণের দিকে চেয়ে থাকি। আব্বা, এবার ছুটি পেতে একটু সমস্যা হতো। দেশের যা পরিস্থিতি তা তো জানেনই। একদিকে অসহযোগ আন্দোলন, অন্যদিকে সশস্ত্র বিপ্লব, আর তার সাথে তো মুসলিম লীগ আছেই। সব মিলিয়ে একদম অগ্নিগর্ভ পরিস্থিতি। আমি তো জানিনি আব্বা, এবার ঈদ আর পুজো একসাথে পড়ে গেছে। এক পক্ষকে ছুটি দিলে আরেক পক্ষকে ছুটি দিতেই হয়। আবার ওদিকে ছুটি না দিলেও কর্মচারীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে পারে। তাই সরকার ঠিক করেছে সবাইকেই ছুটি দেবে, তবে বেশি দিনের জন্য না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বৌমা, আমার নাতি নাতনি এরা সব কেমন আছে? সবাই ভালো আছে আব্বা। সত্যি বলতে কি, আপনার নাতি জোড়াজোড়িতেই তো আসতে হলো। আব্বা, লাইলি এখন ঢাকার ইংরেজি স্কুলে ভর্তি হয়েছে। ইংরেজিতে কবিতা, প্রার্থনা সব শিখছে। তাই নাকি? তাহলে তো মেম সাহেব হয়ে যাবে, সবসময় ইংরেজিতে কথা বলবে। তা আমরা কি করে ওর সঙ্গে কথা বলবো? আমার কিন্তু একটা আর্জি আছে আব্বা, আপনি কিন্তু রাগ করতে পারবেন না। সেদিন কি বলতে কি বলে ফেলেছি। মারে, সন্তানের উপরে বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। বলো তোমার আর্জি বলো। এবার ঈদে গরু কুরবানি দিতে হবে। গতবার খাসি দেওয়া হয়েছিল, এবার কিন্তু গরু চাই। গরু? কিন্তু আব্বা, আপনি তো জানেনই এবার আমার প্রমোশন হয়েছে, তাই খাসির বদলে গরু কুরবানি দিতে চাই। পাঁচজনকে দাওয়াত দিয়ে খাওয়াতেও চাই। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। তোমরা অনেকটা পথ এসেছো, যাও বিশ্রাম করো গে। আমিও একটু পর বেরোবো। আচ্ছা আব্বা, ঠিক সালাম। আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম। বড় বউ, বড় বউ, কি হয়েছে? আমার খাতাটা একটু দাও তো। কেন, তুমি কি এখন বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটু বিলের ধারে যাবো, মোহন জাল ফেলেছে, দেখি কি মাছ উঠলো। ও, শোনো না, ইয়ে, বড় বৌমা কি তোমার কাছে গেছিল নাকি? হ্যাঁ, কেন? না মানে বেশ নম্র ভদ্রভাবে কথা বলছে, আগের মতন সেরকম তেজ তার ওর মধ্যে দেখছি না। ব্যাপারটা কি বলো তো? আমি কি করে বলবো? মানুষের স্বভাব অবস্থার পরিপ্রেক্ষিতে বদলায়। হুম, বড় বউকে আমার অত সহজ সরল বলে মনে হয় না। কি জানি মেয়েদের মন, তোমরাই ভালো চেনো। আচ্ছা, বড় বৌমা কি গরু কোরবানির কথা কিছু বলেছে নাকি? হ্যাঁ, বলেছি। কি যে শিক্ষা দিয়েছে ছেলেপেলেদের! বউয়ের ইচ্ছের কথা বড় মুখ করে বাপ মাকে এসে জানায়,
একটু লজ্জাও করলো না? বড় বৌমা অবশ্য আমাকে আগেই বলেছে, আর সুলেমানও বলেছে অতিরিক্ত টাকা দেওয়ার জন্য। এত কথা ধরো না, মেয়েদের দিন আসছে সামনে, এগুলো তারই নদী। কলকাতায় ছোট লাটকে পর্যন্ত মেনে নিতে হচ্ছে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য। এই যে বলো না তুমি ছাতা মাথা, কিচ্ছু বুঝি না, সবসময় খালি ঠাট্টা। ঠাট্টা না গো, ঠাট্টা না। জমিদার মশাই যে গেলবার এসেছিলেন না, তার মুখে শুনেছিলাম একটা সত্য কাহিনী। কিরকম? কলকাতার রাস্তায় ছোট লাটের গাড়ি চলছে। ছোট লাটের গাড়ি যখন চলে তখন পাশ দিয়ে কোনো গাড়ি যাওয়ার হুকুম নেই। হঠাৎ করে কে একজন চুপ করে তার গাড়ির পাশ দিয়ে চলে গেল। পথের লোকটা করে হায় হায় করে উঠলো, কে এমন আহাম্মক যে নিজের কবর নিজে খোঁদে। বলো কি? তারপর? তারপর যা হয়, সিপাহি ছুটলো, পুলিশ ছুটলো, গিয়ে দেখে কবর যেন নেই। বাইজির নাম শুনে বড় লাটের রাখতো বলে পানি হয়ে গেল। মিষ্টি এসে হুকুম দিলেন ওই গাড়িকেই আগে যেতে। কি কাণ্ড, একটা বাইজির কাছে! আচ্ছা শোনো, যাচ্ছই যখন, তাহলে একজোড়া গরুর খোঁজ নিয়ে এসো। এক জোড়া কেন? কোরবানির জন্য একটা, আর তোমার জন্য একটা দুধের গায়ে দরকার। গোয়ালেরটা তো বুড়ো হয়ে গেছে, কতটুকুই বা দুধ দেয়? আর এত বড় সংসারে ছেলেপুলেদের সবাইকে দিয়ে তোমার ভাগে তো কিছুই থাকে না। হ্যাঁ ঠিক আছে দেবো, তবে আমি বলি কি, ওই গরু কোরবানি না দিয়ে একটা ছাগল কোরবানি দিলে হয়। গরু কোরবানিতে তোমার দারোগা ছেলে সামাজিক সম্মান বাড়বে, এটা বোঝো না কেন? বুঝি পারবো, সব বুঝি। ঠিক আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমরা জানো যে দিনের বেলা দেখা করাটা কতটা রিস্কি, তারপরও আমাকে মিটিং ডাকতে হলো। এসব কি শুনছি বলো তো? তোমরা নাকি কেস্ট ইনফরমারকে মারার ছক করছো? হ্যাঁ দাদা, আপনি ঠিকই শুনেছেন। ওই শত্রু বিভীষণটাকে আমরা উপযুক্ত শিক্ষা দিয়েই ছাড়বো। বোকার মতো কাজ করবে না। আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত কারো কেশাগ্র তোমরা স্পর্শ করতে পারবে না। ওর জন্য আমাদের একজন সঙ্গী ধরা পড়েছে নতুন বাজার থেকে, আমরা এর বদলা নিব না। না, এবং এটাই হচ্ছে উপরতলার হুকুম। শোনো, আবেগ দিয়ে কখনো বিপ্লব হয় না। বাস্তব পরিস্থিতির উপর ভিত্তি করে কখনো এক পা এগোতে হয়, আবার কখনো বা দুই পা পেছোতে হয়। ঠিক আছে? তাই বলে বেঈমান শাস্তি পাবে না? পাবে, আমি কথা দিচ্ছি, অবশ্যই পাবে, এবং তোমরাই সেই শাস্তি দেবে। তবে এখনো সময় হয়নি। একটা কথা মনে রেখো, শহীদ সূর্য সেনকে ধরিয়ে দিয়েছিল যে নেত্র সেন, সে ছাড়া পায়নি। মাস্টারদাকে ধরিয়ে দিয়েছিল যে পুলিশ মাখনলাল, সেও ছাড়া পায়নি। সবাইকে উপযুক্ত শাস্তি দিয়েছে বাংলার বিপ্লবীরা। কিন্তু আজ কেন আমরা পিছিয়ে যাচ্ছি? আমরা তো দুর্বল নই। অগ্নি সাক্ষী রেখে অগ্নিমন্ত্রের দীক্ষা নিয়েছি আমরা। তোমরা ভীরু, দুর্বল, কাপুরুষ, এই কথা তোমাদের বলবে কে? কেউ না। তোমরা হচ্ছ বাংলা মায়ের দামাল ছেলে সব। তবে একটা কথা কি জানো? আমাদের এই নয়নতারা গ্রাম নিস্তরঙ্গ, এখনো আমাদের উপস্থিতি জানান দেবার সময় আসেনি। এটা হচ্ছে আমাদের গোপনে লুকিয়ে থাকবার ডেরা। তাই এখনই আমরা কোনো অ্যাকশনে যেতে চাই না, কোনো অ্যাকশনে যেতে পারি না। বুঝলাম, তাই কেসটাকে ছাড় দিতে হবে আপাতত, কারণ পুলিশ এখন আমাদেরকে হন্যে হয়ে ঘুরছে। যখন আমরা এখান থেকে চলে যাব, সেদিন এই বিভীষণটাকে নিঃশেষ করে দিয়ে পার্টির নির্দেশিত জায়গা অনুযায়ী আমাদের গা ঢাকা দিতে হবে। তাহলে এখন আমাদের কি আদেশ? এখন তোমাদের উপর আদেশ হচ্ছে ওই কেষ্টর উপরে তোমরা কড়া নজর রাখো। সে কোথায় যায়, কার সঙ্গে যায়, কার সঙ্গে দেখা করে, কার সঙ্গে কথা বলে, সব কিছুতেই কড়া নজর রাখবে। ব্যাপারটা আমাদের সুবিধা হবে। তবে একটা কথা, কাজটা কিন্তু খুবই বিপজ্জনক, খুব সাবধান। পার্টির নির্দেশ মতো তোমাদের যার যার যেখানে থাকবার কথা সেখানে চলে যাও। সবাই ভালো থেকো। বন্দে মাতরম। বন্দে মাতরম।
কিভাবে কাজ করো? ও আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা তো এখানেই কাজ করি। আমি বাবা তো নোংরার মধ্যে কাজ কাম করতে পারি না, গা গিনগিন করে। আমার আবার অন্যরকম অভ্যেস তো। তুমি তো শহুরে মানুষ, তোমার কথা আলাদা। তা যা বলেছো, আমার ওখানে আবার পাকা কলতলা, টিউবওয়েল থেকে পানি নিলেই হলো, পানির কোনো অভাব নেই। এই পুকুর পাড়ে বসে বাসন টাসন মাঝামাঝি। সবার তো আর এরকম সুযোগ হয় না, তোমার হয়েছে ভালো কথা। আমরা গায়ের মানুষ এতেই তো অভ্যস্ত, এভাবেই তো দিব্যি কেটে যাচ্ছে। সবাই সুযোগ পায় না এটা ঠিক, আবার যারা সুযোগ পায় তারা আবার এটার সব ব্যবহার করতে জানে না। তুমি হাসছো, তুমি যে কেন এই অজপাড়াটায় পড়ে আছো জানি না। এখানে থাকলে তুমি গেও ভূতি হয়ে থাকবে। এই আমাকে দেখো, আমি তো এই গায়েরই মেয়ে, দিব্যি ঢাকা শহরে গিয়ে মানিয়ে নিয়েছি। এখানে থাকলে তো আমার দম বন্ধ হয়ে আসে, শরীর খারাপ করে। সে কি, গ্রামের জল আবহাওয়া তোমার সহ্য হয় না বুঝি? শুধু জল হাওয়াই কেন, এখানে অনেক কিছু আমার সহ্য হয় না। আমার আবার ধরা পানিতে কাজ করা অভ্যাস। এই যে পুকুরে গোসল, বাসন কোসন মাজা, এগুলো আমার দ্বারা হয় না। তার উপর সন্ধে হলে হেরকিন জেলে বসে থাকো, নয়তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। আর কি করার আছে আপা? যারা লেখাপড়া জানে তারা বই পড়ে, আর অন্যরা গল্পগুজব করে। অথচ শহরে কত আলো, কত দোকানপাট, মাঝরাত অব্দি লোকজন ঘুমায় না। শহরের লোকেরা বুঝি রাত জাগে? সারাত না জাগুক, অনেক রাত অব্দি লোকজন জেগে থাকে। আর বিরিয়ানি কাবাবের দোকানগুলো তো যত রাত বাড়ে তত লোকজনের ভিড় বাড়ে। কত লোক বসে খায়, কত লোক বাড়িতেও নিয়ে যায়, রান্না বান্নার কোনো ঝামেলাই থাকে না। তোমার স্টোভ আছে, তাতে রান্না করো? হ্যাঁ করি, কিন্তু তুমি জানলে কি করে স্টোভে রান্না করা যায়? সুলতান ভাই বলেছে বুঝি? মানুষটা হাত পুড়ে রান্না করে খাচ্ছে, আর তুমি এখানে পড়ে আছো ফিটে আঁকড়ে। তোমার রকম সকম দেখলে অবাক লাগে। একা রান্না করবেন কেন? ওখানে তো অন্তরাপাও আছে। সে বাচ্চা সামনে কত কি করবে আমার জানা আছে। আর দুদিন পরে তো অন্তরা ফিরে আসবে, তখন কে ভাত রেঁধে দেবে? সারাদিন খেটে খুটে এসে রান্না করতে বসবে? পুরুষ মানুষ ওসব পারে? আমি না থাকলে তোমার ভাসুর অর্ধেক দিন না খেয়েই থাকে। সে তো নিজেই বলে আমি যখন থাকি না মুখে একগাল মুড়ি দিয়ে পানি খেয়ে শুয়ে পড়ে। দিনের পর দিন এরকম করলে পুরুষ মানুষের শরীর থাকে? সুলতান ভাই যখন রোগে পড়বে তখন তুমি বুঝবে। আরে বদ্দি দাদা, কেমন আছেন? আপনার ওখানেই যাচ্ছিলাম, তা খবর আছে দুইখান। তার আগে বলো তোমার বৈষ্ণবী কেমন আছে? অনেকদিন তো গান শোনাতে আসে। আরে সেই তো আপনার কাছে পাঠালো। কেন, কি হয়েছে? আর বলবেন না বদ্দি দাদা, এই তারে ধরেছে নমটকুটি রোগে। আপনার বিধান না পাইলে সে ভালো হবে না। অসহ্য চুলকানিতে কষ্ট পাচ্ছে বৈষ্ণবী। ওই আপনিই পারবেন তাকে ভালো করতে। আচ্ছা, ওই গায়ে কি চাকা চাকা উঠেছে নাকি কাউনের চালের মতো খুদি খুদি? ওই সরিষার দানার মতো থোপা থোপা, দেখলে ডর করে, এমন চেহারা হয়েছে আবার। তাহলে বলো লেবুর খোসার মতো। অবিকল ওই লাল লাল থোপা থোপা, সারবে তো? হ্যাঁ, কেন সারবে না? ঠিক মতো ওষুধ দিলে ঠিকই সারবে। তো তোমরা তো আবার বৈষ্ণব, তোমরা তো মাছ খাও না। ওই ফলি মাছ খেলে উপকার হতো। নিরামিষে কিছু নাই? হ্যাঁ, গিমা শাক খেতে। এখনো মাঠে ঘাটে তেমন পানি ওঠেনি, একটু খোঁজ করলে পেয়ে যাবে। আর এলাঞ্চি শাক খাও। শোনো, যদি খেতে চায় তাহলে পেঁয়াজ রসুন মরিচ টরিচ দিয়ে ভালো করে এলাঞ্চি শাক আর ওই পাট পাতার ভর্তাটা করে দিতে হবে। বুঝতে পেরেছো? জি। খেলে উপকার হবে। এখন বলো দ্বিতীয় খবরটা দিই। আরে সেটাই তো প্রথম খবর। আমি গেছিলাম বাবু মশাইকে কীর্তন শোনাতে। তা ওই যে জমিদার মশাই গ্রামে এসেছেন, আপনি কি জানেন? হ্যাঁ, আজকে সকালেই খবর পেলাম। বাড়িতে উপহার পাঠিয়েছিল, দিবাকর নিয়ে এসেছে। তাকে একবার দেখতে যাবেন না? ওই শরীর গতিক দেখে আমার ঠিক ভালো মনে হলো না। কি নাকি শক্ত ব্যায়াম হয়েছে, খুব কাহিল লাগলো। হ্যাঁ, দিবাকর আমাকে সবই বলেছে, আমি অবশ্যই যাব। দেরি করবে না বদ্দি দাদা, মানুষটাকে দেখলে আপনার খুব মায়া হবে। কত সুন্দর শরীর, একটা পুরা ছায়ের মতো। হ্যাঁ, বেশ কবছর বাদে এবার দুর্গাপূজায় আসলেন জমিদার বাবু। এর আগে তো কয়েক বছর উনি আসেননি। হ্যাঁ,
তবে মরকের সময় সত্যিকারের বিপদের দিনে উনি প্রজাদের পাশে এসে দাঁড়িয়েছে। তবে যে আসেন এই ঢে, তবে জানেন কি বুদ্ধি দাদা, ওই শহরে চলে যাওয়া মানুষগুলোর সাথে এই গ্রামের আত্মার টান কমছে দিন দিন। জমিদার বাবুরা যেমন এসেছেন, ওইরকম খানরা সরকাররা যদি আসতেন, তো এই মরা মুষড়ে যাওয়া গ্রামটা আবার জেগে উঠত। হাই স্কুল আর ডাকঘর ছাড়া গ্রামের কোনো উন্নতিই তো হলো না। হ্যাঁ, তা যা বলেছ। উভয় সম্প্রদায়ের মানুষ যাদের কাছে আশা করে তারা তো সবাই গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছে। যতটুকু উন্নতি যা করেছে শহরের জন্য, কিন্তু গ্রামের জন্য যে দু একজন এখনো কাজ করছেন, তাদের মধ্যে জমিদার বাবু অন্যতম। ঠিক কথা বুদ্ধি দাদা, বড় ভালো মানুষ আমাদের জমিদার বাবু। ওই আপনাকে যখন ডেকেছে তখন আপনি আর দেরি করবেন না। ঠিক আছে, ঠিক আছে, আমি তো অবশ্যই যাব। আর তোমাকে যেটা বললাম সে মতো চললে উপকার পাবে। হ্যাঁ, দেখবে তোমার বৈষ্ণবী আবার নতুন সুরে গানের আসর মাতিয়েছে। আসি এখন। হ্যাঁ, জি আসে। আচ্ছা। আচ্ছা, কেউ কি এই ঘরে একটু আসবে? কাজের সময় তো কাউকে পাওয়া যায় না। আমি আমি হাট। কি হয়েছে? আসার পর থেকে এরকম ডাকাডাকি করছেন? বসো। কি করছেন? ছাড়ুন না। কখন থেকে তোমাকে একলা চাইছি বলো তো? আর তোমার কোনো পাত্তাই নেই। আচ্ছা, তুমি যদি আমার পাশেই না বসবে, দুটো কথাই না বলবে, তাহলে আমার এসে লাভটা কোথায়? আপনার পায়ে পড়ি, আমার নির্লজ্জ হতে বলবেন না। বাড়ি ভর্তি লোক, কেউ যদি দেখে ফেলে কি হবে বলুন তো? তুমি থাকো তোমার লোক নিয়ে। আমি আজ বিকেলে ঢাকা চলে যাব। আপনিও না বড় অবুঝ। আচ্ছা, বাড়ি ভর্তি লোক, কেউ যদি দেখে ফেলে সবাই তো ছিচি করবে। আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যায় একসঙ্গে বসে গল্প করব। আমার মনে তো অনেক কথা জমে আছে। সারা রাত ঘুরে আপনি ঢাকার গল্প শুনবেন, কেমন? ঠিক আছে, এখন তাহলে যাও। শোনো, একটু দাঁড়াও। কি এগুলো? আতর আর সুগন্ধি তেল। তুমি মাথায় সুগন্ধি তেল মাখবে আর সারা শরীরে আতর। তারপর দেখো কি সুন্দর সুবাস বের হয়, যেন স্বর্গের পরী। আমার পরি হবার স্বপ্ন। আমি এ বাড়িতে আপনার বউ হয়ে থাকতে পারলে খুশি। তাই যদি হয়, তাহলে তো আমাকে খুশি করে তোমার কর্তব্য। সে তো বটেই। আসার সময় আম্মা বলে দিয়েছে সবসময় আপনাকে হাসি খুশি রাখবে। আপনার অসুবিধা হয় এমন কোনো কাজ না করতে। তাহলে এত দূরে থাকো কেন? সুতরাং তোমার কাছে আসতে পারো না? আপনিও না মাঝে মাঝে ছেলে মানুষের মতো বায়না করেন। শোনো, আজ রাতে সুগন্ধি তেল আর আতরটা নিচে আসবে। আমার বুঝি লজ্জা করে না? ঠিক আছে, তাহলে রাতে আমার কাছে আসবে না,
মার কাছে থাকবো। যাও। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন তাই হবে। আমি এখন যাই। কি করছেন? ছাড়ুন না, কেউ দেখে ফেললে। কেউ দেখবে না। জানালা সব খোলা, ছাড়ুন, ছাড়ুন না। এসো এসো মোহর, বসো। আদাব। এ কি চেহারা হচ্ছে আপনার? কমাস আগেও তো বসন্ত রোগের প্রাদুর্ভাবের সময় এসেছিলেন, তখনও তো এত ভেঙে পড়েননি। কোনো কঠিন অসুখ বিসুখ? আরে না, রাজরোগ। তার মানে যক্ষা? আপনি তার মধ্যে তামাক টানছেন? না হে কবিরাজ, ক্ষয়রোগ না, টাইফয়েড। মহারানীর স্বামী প্রিন্স অ্যালবার্ট এই রোগেই তো মারা গিয়েছিলেন। এটাকে রাজরোগ ছাড়া আর কি বলবো। তবে আমার অনেক কপাল, দেহের অনেক ক্ষতি করেও প্রাণটা নেয়নি শেষ অবধি। তাই ভাবলাম কবে আছি কবে নাই, পিতৃভূমির পুণ্য বাতাস একবার গায়ে লাগিয়ে আসি। খুবই ভালো করেছেন। বুঝলা কবিরাজ, গত কয়েকদিন থেকে মৃত্যু চিন্তা বড় বেশি করে মনে আসছে। এখন আমি দিনরাত্রি একজনের প্রতীক্ষাতেই থাকি। তিনি কে জানো? যম। মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্য, এই উপলব্ধিটা আজ আমার হয়েছে। শরীর দুর্বল হলে মনও দুর্বল হয়, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর কিছুই ঠিক হবে না কবিরাজ, আমি শুধু মৃত্যুর জন্যই অপেক্ষা করছি। মরণ রে তুহু মম শ্যাম সমান। আচ্ছা কবিরাজ, রবীন্দ্রনাথের মতো এমন করে মৃত্যু চিন্তা কেউ বিশ্লেষণ করেনি, তাই না? মৃত্যু অমোঘ সত্য, তা নিয়ে অযথা ভেবে কি লাভ? জন্ম হলে মৃত্যু তো আসবেই। না না না, মৃত্যুর কাছে আমার তেমন কোনো অভিযোগ নেই। পূর্বপুরুষরা বলে গেছেন মানব জন্ম সাধের জন্ম। আসলে কি তাই? আধ্যাত্মিক আদিদৈবিক আদিভৌমিকের চাপে যম আসার পূর্বেই মানুষ টের পায় যম যন্ত্রণা। এর থেকে মুক্তি নেই। মুন্সিকে না বলা ছিল যে এবারে গরু সে কোরবানি দেবে। বলা থাকলে হলো, পাশের গ্রামে মনে হয় মোটা টাকা পেয়েছে। বাড়ির লোক অবশ্য বলছে মেয়ের নাকি অসুখ, তাই তাকে দেখতে গেছে। ওমা, কোরবানি করার দায়িত্ব নিয়ে? ভালো হয়েছে, এবার আমি কোরবানি করব। তুই পারবি? পারবো না কেন? অবশ্যই পারবো। আর তাছাড়া নিজের হাতে কোরবানি সবাই আলাদা। দেখ বাবা, জীবনে তো করিস না, পালা পার্বণের দিনে শুধু শুধু কোনো অঘটন ঘটাস না। যদি সেরকম হয় তাহলে গরু কোরবানির দরকার নেই। তুমি কি আমাকে বাচ্চা ভাবো নাকি আম্মা? তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।